এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি ক্ষমা চাইবেন কেন? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না? শতদ্রুর লোকেরা কালকে তার লোকেরা বলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী যে কমিটি করেছেন, যে কমিটিকে আমরা ওনার পাড়ার কমিটি বলে মনে করি, সেই কমিটির পরিবর্তে নিরপেক্ষ কমিটি তৈরি করা কোর্টের মনিটরিং এ, এটা আমরা দাবি করেছিলাম। এবং কালকে লিভ গ্র্যান্ট করার পরে লিস্টে না আসার জন্য আজকে আমার পক্ষ থেকে আমার লয়ার মাননীয় বিল্লধর ভট্টাচার্য মহামান্য প্রধান বিচারপতি অ্যাক্টিং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বৃহস্পতিবার মামলাটি রাখার জন্য নির্দেশ দেন। তারপরে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে কমিটি করেছিলেন, সেই কমিটি একটি রিপোর্ট আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি, তারা একটি রিপোর্ট রাজ্য সরকারকে জমা দেয় এবং বলে সিট গঠনের সুপারিশ করে। সিট গঠনের ক্ষেত্রে পীযূষ পান্ডে সহ 4 জন পুলিশ অফিসারকে দিয়ে একটি সিটের ফরমেশনের অর্ডার কপি সংবাদ মাধ্যমে নবান্ন থেকেই দেওয়া হয়। যে পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারো রাস্তা নেই। কারণ শতদ্রুর সঙ্গে যদি মনোজ বার্মার ছবি প্রকাশ পায়, শতদ্রুর সঙ্গে যদি মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ পায়, তার মাথায় যদি এত বড় বড় প্রভাবশালীদের আশীর্বাদ এবং হাত থাকে, সেক্ষেত্রে এই রাজ্য সরকারের মনোনীত 4 জন আইপিএস এর নেতৃত্বে যে সিট, তারা কখনোই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। প্রথমত, ব্রোকার শতদ্রু এই ইভেন্টটা অন্যজনের করার কথা ছিল, কিন্তু তৃণমূল বা তার মন্ত্রীরা সব জায়গায় টাকা চায় এবং নিজেদের মাতব্বরি ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে সেলফি তুলিয়ে তারা মাতব্বরি করাতে চায়। আর মমতা ব্যানার্জি সামনে নির্বাচন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, তার সরকারের যে নৌকাতে ফুটো হয়েছে, জল ঢুকছে, তিনি বুঝেছেন যে নৌকাটা উল্টাবে। তাই তিনি তার যে স্লোগান, অর্থাৎ যে স্লোগান দিয়ে 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে 2021-এ, 1 লক্ষ বিজেপি কর্মী মূলত হিন্দু বা তফসিলিদেরকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে, 12,000 দোকান লুট অথবা বাড়ি পোড়ানো হয়েছে, সেই খেলা হবে স্লোগান, যে স্লোগান শুনলে গাঁগঞ্জের লোক আতঙ্কে শিউরে উঠে 2021-এর পলিটিক্যাল ভায়োলেন্সের স্মৃতিকে সামনে রেখে। সেই স্লোগানটাই মেসিকে দিয়ে বলিয়ে নিতে চেয়েছিলেন বাজার গরম করার জন্য ভোটের আগে, কিন্তু ভগবানের মার হয়েছে, সেই উদ্দেশ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যেখানে হায়দ্রাবাদে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি, যেখানে মুম্বাইতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসজি, যেখানে দিল্লিতে মুখ্যমন্ত্রী মাননীয় রেখা গুপ্তাজি, তারা এই বিশ্ববিখ্যাত তারকাকে বরণ করলেন, স্বাগত করলেন তাদের রাজ্যে। সেখানে আমাদের এই রাজ্যের সর্বশক্তিমান বলে জাহির করা মুখ্যমন্ত্রী একাই নাকি হিলিয়ে দেবে ভারতবর্ষকে, গুজরাটও দখল করে নেবে, হিলিয়ে দেব, কয়েকদিন আগে বলেছে। তিনি নিজে হিলে গেছিলেন, গাড়ি ঘুরিয়ে নিয়ে কয়াকারে পা মারছুট পালিয়ে গেছিলেন। অতএব এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি ক্ষমা চাইবেন কেন? উনি দায় স্বীকার করে
উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন। উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে, তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন? রাজীব কুমারকে এবং বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না? ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না? কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি, কিন্তু পার্মানেন্ট ডিজি নয়। তাকে কেন সরাচ্ছেন না? দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন, তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তরেরও মন্ত্রী। একইভাবে সুজিত ঘোষ, যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করছিলেন, তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী। তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না? তিনটে দপ্তরের একটা দপ্তর যেখানে আগামী 2.5 মাসের মধ্যে মন্ত্রী লেখা যাবে না, নীলবাতি লালবাতি লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট, পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে, এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে নিয়েছিলেন, আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায়। সে শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে হাসানো হচ্ছে। 14 বেহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে, আমি জানতাম না। আপনি বলেছেন। অর্থাৎ আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্থাপকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না, এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ, এই 4-5 দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দল নেতা করছে।
কোনো প্রশ্ন আছে? বলছি দাদা, যেখানে আপনি যাবেন একটু পরে মিটিংয়ে, সেখানে অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন অগ্নিমিত্রা পাল, এবং তাকে তারপর সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে কে করেছে আপনি জানেন? বলাই পাঁজা, এখানকার নবজাস বালি মাফিয়া। ঠিক আছে, মলয় পাঁজা আরেক মলয়ের ছাতা। সবাই মুখ্যমন্ত্রী ভবানীপুরে তার বুথে নাম 127 জনের নাম বাদ গেছে, আর আপনার একটা বুথে 11 জনের নাম বাদ গেছে। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ গেছে। একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এত প্রমাণ হয়েছে, 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8-10 জন, স্বাভাবিক, বিবাহ হয়ে কোন বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। 24 পরগনাতে তো বাদ গেছে প্রায় 8 লাখ করে, দুটো 24 পরগনাতে। দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি, এটা নিয়ে এক্ষুনি কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000, আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে, আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা, প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা, আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে। তো সেদিন আমি যে পার্টির ছিলাম, সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজের বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেল এজেন্ট। সেই যে দীর্ঘ আমার 35 বছরের বেশি, 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এইসব জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুদের, আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো 14ই ফেব্রুয়ারি পরে। বিএলএ টুরা আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সাও দিতে পারি, মোবাইলের মোটরসাইকেলের তেল ঢোকানোর পয়সা দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে।
অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা শুধু বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা দিতে বলেন, সেদিনই প্রমাণ হবে। আমি চাই আপনারা স্টে ওয়েল, ভালো থাকবেন। सर बोल रहे हैं कि एक सेंटर में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, বিএলওরা দরজায় দরজায় গিয়ে নোটিশ দেবে। আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? হ্যাঁ, হলো 7,60,00,000 এসআইআর প্রক্রিয়া যদি শেষ হতে পারে, সংখ্যাটা আমার জানা নেই। আপনার কথা মতো, আমি বলছি না, আপনার কথা মতো 2 কোটি লোককে নোটিশ দিয়ে যদি যাওয়া যায় 7,60,00,000 ভোটারের 4 সপ্তাহের মধ্যে, তাহলে আগামী 4 সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে আপনার কথা মতো এই সংখ্যাও যদি হয়, তাহলে তাদের শুনানি করানো যাবে। এটা তো বিষয় না। আর যাদের কাগজ আছে দিয়ে দিবেন। ভারতের যে কোনো প্রান্তে যদি নাম থাকে, আপনি যদি নোটিশ পান, আপনি সেই প্রান্তে 2002-এ আপনার পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে, তখন আপনার 18 হয়নি, নিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন। অথবা 1987 সালের আগে ভারতে জন্মেছেন, 1987 সালের আগে ভারতে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট, সেটা নিয়ে চলে গেলেই আপনাকে তো আর কিছু লাগবে না। এবং আপনার এই একটা কাজ করতে হবে। দীর্ঘ 23 বছর পরে এসআইআর হচ্ছে, 2002-এ শেষ হয়েছিল, 2003-এ ভোটার লিস্ট বেরিয়েছিল। 22-23 বছর পরে এত বড় প্রক্রিয়া হচ্ছে। আমি যারা নোটিশ পাবেন তাদেরকে বিরক্ত না হয়ে সহযোগিতা করার আবেদন করব, যে এটা আপনার নাগরিক হিসেবে কর্তব্য ইলেকশন কমিশন অফ इंडिया-কে সহযোগিতা। कमीशन खड़े हुए जिस बूथ में बाद में हो जाएगा। কমিশনের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, কমিশন তো বিহারে তার যোগ্যতা প্রমাণ। কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয়। মমতা ব্যানার্জি বলেছিলেন 3 বছর লাগবে, কমিশন তো একটা খাড়া করে দিয়েছে। সকাল 9টায় ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন 3:30 বাজে, এখনো পর্যন্ত দেখলাম না। গেল রব তুলেছে। মমতা ব্যানার্জির এগুলো যে গ্যাস ছিল, মিথ্যা কথা ছিল, গাল গল্প ছিল, কিন্তু ইতিমধ্যে কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ হয়েছে। তাহলে আপনাদেরকে বলা হচ্ছে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে মাটিতে নেমে কাজ করতে হবে। এটা আমাদের রাজ্য সভাপতি আগে বলেছিলেন, তিনি সঠিকভাবে বলেছেন। এখানে বিএলও আক্রান্ত হচ্ছে, BLA-2 আক্রান্ত হচ্ছে, মনোজ আগরওয়াল যে সিও অফিস ঘেরাও হচ্ছে, অবজারভার মুরগন সাহেবকে হেনস্থা করা হয়েছে। সেই জন্য বাংলার পরিপ্রেক্ষিতে খুব সিনিয়র পলিটিশিয়ান, এই রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, শ্রমিক ভট্টাচার্য, তিনি পশ্চিমবাংলার অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন এটা খুব অসম্মানজনক, চ্যালেঞ্জিং কথা। তিনি বলেছিলেন আপনিও সেখানে এসে গ্রাউন্ড রিয়েলিটি দেখুন। এটা তো আমাদেরও কথা। তিনি যা বলেছেন তো গ্রাউন্ড রিয়েলিটি, বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলেছেন। আমি হোলহার্টেডলি সাপোর্ট করি। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন অরূপ বিশ্বাস, এবং লাস্ট যেটা খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার এই ইচ্ছা প্রকাশকে সম্মান জানিয়ে পদত্যাগ গ্রহণ করেছেন। কি বলবেন? রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন। ইচ্ছা প্রকাশ নিজে গ্রহণ করেছেন, কে কোথায় বলবেন? মুখ্যমন্ত্রীকে করেছেন উনি, মুখ্যমন্ত্রী করেছেন, যিনি করেছিলেন তিনি আবার ডিলিট করেছেন পোস্ট। লেটেস্ট কিছু করেছেন? হ্যাঁ, এইমাত্র আমাকে যদি আমাদের বক্তব্য হচ্ছে তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন, তাহলে তো তদন্তে প্রভাব খাটাবে। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে MCC, মন্ত্রী আর লিখতে পারবে না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে ওনাকে অব্যাহত দিন। দরখাস্ত করবেন না, নিজের দলের লোক, পদত্যাগ করিয়ে সব দপ্তর থেকে অব্যাহত নিন, যাতে নিরপেক্ষ তদন্ত। আমরা এটাতে সন্তুষ্ট হই। দাদা, যাদবপুর কাণ্ডে ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি কে সোকস এবং ডিসিপি অনিশ, কোন যাদবপুর কাণ্ডে? যাদবপুর যুব ভারতী কাণ্ডে
অনিশ সরকারকে সাসপেন্ড, কি বলবেন এটা? ডিজিপি কে শোকজ এবং ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড। এদের সাসপেন্ডের কথা বলবে, এই কমপ্লিটলি পাবলিক পারসেপশনকে ঘোরানোর জন্য করছে। আর এই যে পিল অ্যাকসেপ্ট হয়েছে বৃহস্পতিবার দিন মামলা আছে, কোর্টে দাঁড়িয়ে বলবে মহামান্য হুজুর সব অ্যাকশন টেকেন, আপনি আর হস্তক্ষেপ করবেন। এগুলো সব লোক বুঝতে পারছে। 20 টাকার জলের বোতল 200 টাকায় এলো কি, 10 টাকার চিপস 100 টাকা হলো কি, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকায় বিক্রি করলো কি? এই ভিতরে ঢুকলো কারা? শতদ্রুর লোকেরা কালকে তার লোকেরা বলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে অরূপ বিশ্বাস 22,000 টিকিট নিয়েছে ওর কাছ থেকে। 22,000 টিকিট তৃণমূলকে দিতে হয়েছে থ্রু অরূপ বিশ্বাস। এই টিকিট শুধু বিতরণ যে হয়েছে নয়, বিক্রিও হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম। और विश्वास কত কোটি টাকা আমি বলবো না। এই মানি ট্রেল হয়েছে, এর ইনভেস্টিগেশন কেন হবে না? এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়, ইটস এ হিউজ করাপশন, অ্যানাদার করাপশন। রিক্রুটমেন্ট স্ক্যামের মতো, পোল স্ক্যামের মতো, ক্যাটেল স্ক্যামের মতো, ইটস এ মানে স্ক্যাম, একটা বিগ স্ক্যাম। আপনি কি ইডিসিবিআই দাবি করছেন? না না, মানি লন্ডারিং এ কে আছে, কাজ করবে, সে তো আপনার দেশের আইন বলে দিয়েছে। পিএমএলএ আইনে কে ইনভেস্টিগেশন করবে, সে তো আপনাকে বলে দিয়েছে। আপনি যে এফআইআরটা করেছেন, ইফেক্টিভ এফআইআর করিয়েছেন 12 নম্বর এন্ট্রি গেটে থাকা অফিসারকে দিয়ে। ইনসিডেন্ট হ্যাপেন গেট এন্ট্রি নম্বর 7। এফআইআরে লেখা আছে টাইম অফ অকারেন্স 12:30 থেকে 4টা। মূল ঘটনা ঘটেছে 11:30 to 1। থার্ড ল্যাকুনা, আপনি শতদ্রুকে সিঙ্গেল অ্যাকিউজ করেছেন এবং সিআরপিএফ কে অ্যাকিউজ করেছেন যে তারাই মিসম্যানেজমেন্ট ধাক্কাধাক্কি করে গন্ডগোল করেছে। অ্যাঙ্গেল তো পলিটিক্যাল অ্যাঙ্গেল। 2:49 জাভেদ শামীম এডিজি এলো, তিনি বলেছেন শতদ্রু অ্যারেস্টেড। এফআইআর এর টাইম হচ্ছে 6:45 সন্ধ্যা। আপনি এফআইআর করার আগে অ্যারেস্ট করেছেন? দেখুন, আমি তো সামনে কাগজ রাখিনি। আমি যা আপনাদেরকে বলছি, আমি লয়ার স্টুডেন্ট নই, আমি অ্যাকাউন্টেন্সি। আমি আপনাকে যা বলছি, আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি। এরপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে, রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন, এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই। আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড। 22,000 টাকা, 22,000 টিকিট শতদ্রুকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল। মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে, তার অফিস থেকে, পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। তৃণমূলের সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা পাওয়ার হোল্ডার, তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন। কাউন্সিলররা কত টিকিট কলকাতা কর্পোরেশনের বিতরণ করেছেন। সুজিত বোস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিলুটের বাতাসার মতো টিকিট কি করে বিক্রি করেছেন, এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে, কত টিকিট বিক্রি করা হয়েছে ব্ল্যাকে। 5,000 একটা, 15,000, 15,000 একটা, 45,000। আর সেলফি সিঙ্গেল এবং ডাবল এবং উইথ ফ্যামিলি তোলার জন্য যে ক্রোর্স অফ মানি তোলা হয়েছে। 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচা হয়েছে। এর তদন্ত কে করবে? চোর ধরো, জেল বলো। ঘটনার পরে দিস ইজ আওয়ার ডিমান্ড। চোর ধরো, জেল বলো। ঘটনার পরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হলো, সেটাকে কি আপনি রাজধর্ম পালন
বা না, না। নাকি ভোটের আগে ভোট ধর্ম একটা ইমেজ ভোট বাঁচানোর ধর্ম লড়াই? পালন কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতকে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা, সাথে সাথে ইয়াং জেনারেশনের মধ্যে যে ক্ষিপ্ততা সেটাকে প্যাসিফাই করে এবং হয়তো ওয়ান ফাইন মর্নিং বসে টাকা ফেরত করছি, কারণ অনেক জায়গায় টাকা ফেরত করে, কিন্তু টাকা ফেরত করানোর ক্ষেত্রে টাকা চিটারদের কাছ থেকে আদায় করে কেন ফেরত হবে? অরূপ, সুজিত এবং শতদ্রুর কাছ থেকে কেন টাকা আদায় করা হবে? এটা আমাদের বক্তব্য। আপনি ট্যাক্সের টাকা এক্ষুনি কালকে বলবেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকার থেকে 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি, যারা টিকিট চিট হয়েছে তাদের দিয়ে দিন। এটা কেন দিবেন? এই 50 কোটি টাকা তো আমরা হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, ভালো ওষুধ দেওয়ার জন্য দাবি করব। এই টাকা কেন দিবেন? কেন টাকা আদায় করা হবে না চোরেদের কাছ থেকে? 15 দিন জেলে রাখবেন, সব মিডিয়া আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, ছেড়ে দেবেন ফাইন মর্নিং। কারণ আপনার এফআইআরটাই তো ডিফেক্টিভ। অর্থাৎ আপনার সরকার, আপনার পুলিশ, আপনার মন্ত্রীদের উপরে কারোর কোনো আস্থা নেই। তা আমরা আপনার নেতৃত্বাধীন রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের সুপারিশ মানি না, ওই কমিটিকেও মানি না।